কৈলাস পর্বত, দেবাদিদেব মহাদেব স্বয়ং যেখানে বিরাজমান। আর এই কৈলাসের রহস্যভেদ আজ অবধি সম্ভব হয়নি। যে কৈলাস হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে অত্যন্ত পবিত্র, যে কৈলাসের কাছে পৌঁছানো না জানি কত মানুষের কত বছরের অপেক্ষা বা কত জন্মের সাধনা। বিশেষ করে এই শ্রাবণ মাস মহাদেবের পুজো কিংবা আরাধনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। বলা হয় এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন থেকে উঠে আসা বিষ পানেই মহাদেব নীলকণ্ঠ হন। সেই কারণেই এই শ্রাবণ মাসেই শিবের অভিষেক বিশেষভাবে উল্লেখযোগ্য। আর এই শ্রাবণেই আপনাদের নিয়ে যাচ্ছি ঊনকোটি, যেখানে সংস্কৃতি আজও পাথরের মধ্যে লুকিয়ে আছে। আর এইটা বললে ভুল হবে না যে কৈলাস যাওয়া বা দর্শন করা সবার পক্ষে সম্ভব না। তাই মনে বিশ্বাস আর ভক্তি নিয়ে ত্রিপুরার কৈলাস পাহাড় বা কৈলাসের শহর কৈলাস শহরে অবস্থিত ঊনকোটি দর্শন করে আসতে পারেন। তাই আপনাদের কাছে শেয়ার করছি ত্রিপুরার কৈলাস পর্বত বা ঊনকোটির অভিজ্ঞতা। এই নিচ থেকে আমরা উঠলাম শুধুমাত্র মানে মহাদেবের নাম করতে করতে। হর হর মহাদেব শুনেছে, এটা তো ঊনকোটি না, তো আসল নাম হচ্ছে কৈলাস পর্বত। এই দেখুন, এই জায়গার দৃশ্যটা একবার দেখুন, সত্যি মনোমুগ্ধকর এক দৃশ্য। আর এই হচ্ছে কৈলাস শহরের যে রামকৃষ্ণ মিশন যে আশ্রম, একটা এখানে মেলা হয়, অনেক বড় মেলা হয়, অনেক দূর দূর থেকে লোক আসে, দূর দূরান্ত। হ্যাঁ, তো এই যে এই জায়গাটা, হ্যাঁ, এখানে একটা সিঁড়ি বানানো হয়, 1000-এরও বেশি কিন্তু সিঁড়ি সত্যি। আর এই শ্রাবণ মাসে কিন্তু বাবা এই ভোলা মহেশ্বরের এই পবিত্র স্থানে প্রচুর ভক্ত সমাগম হয়। কিন্তু দিক দিয়ে আমরা এই যে উপরে যে চূড়াটা দেখতে পাচ্ছেন, এখানে উঠেছিলাম কৈলাস ধাম, যেখানে আসলে কিন্তু কৈলাস পর্বত দর্শন করার সমতুল্য পূর্ণ লাভ হবে। আর আরো একটা মূর্তি, আমরা এখন এদিক দিয়ে উঠবো, কিন্তু ঝর্ণা কিন্তু পড়ছে চুয়ে চুয়ে, দেখুন খুব সুন্দর। হর হর মহাদেব। কৈলাসহর ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আমরা এর আগের পর্বে আপনাদের দেখেছিলাম আগরতলা থেকে যে ডেমো ট্রেন করে কি করে মানে কুমারঘাট এসেছিলাম, আর কুমারঘাট থেকে এসে কৈলাসহর অব্দি এসে যে রাম ঠাকুর আশ্রম ওইটা দেখিয়েছিলাম। এখন আমরা দ্বিতীয় পর্বে আপনাদের দেখাচ্ছি। চলুন ভিতরে গিয়ে দেখাই আপনাদের। আর এই হচ্ছে কৈলাস শহরের যে রামকৃষ্ণ মিশন যে আশ্রম, এই যে এদিকে আছে বিভিন্ন স্টাডি সেন্টার, এই বিবেক ধাম। তো আমরা এখন চলে এসেছি কিন্তু কৈলাস শহরের রামকৃষ্ণ মিশন এই যে মন্দিরে। এখন 11:30টার সময় মন্দির মানে বন্ধ হয়ে যায়, তার জন্য আমরা রাম ঠাকুর আশ্রম থেকে এখানে মানে আসতে একটু দেরি হয়ে যায়, তার জন্য কিন্তু আমরা দেখতে পারিনি আজকে এই মানে মন্দিরের যে ভিতর অংশটা। তো বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিলাম মন্দিরের এই অংশটা। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন হোস্টেল এবং বিভিন্ন যে পাঠাগার কিন্তু এখানে আছে। আর এইদিকে আছে আমার কুমারঘাটের এই যে আমার বন্ধু, মানে এখন সার্ভিস সূত্রে ও কিন্তু এখন কৈলাস শহরে থাকে। আমার মানে ছোটবেলার বন্ধু, অনেক একটা মানে ভালো বন্ধু, খুব ক্লোজ বন্ধু, মানে ফ্যামিলি মেম্বারের মতোই। তো পান্তু কিন্তু মানে বাইক নিয়ে এসে আমাদের মানে ঘোরাবে। অনেকদিন আগে আমরা প্ল্যান করছিলাম, কিন্তু ও মানে সময় দিতে পারছে না, বিভিন্ন ডিউটি থাকে তার জন্য। তো ও কিন্তু আমাদের আজকে মানে নিয়ে বেরিয়েছে, ওর মানে মূল্যবান সময় আমাদেরকে দিয়েছে। মূল্যবান সময় তো নাকি, মূল্যবান সময় কিন্তু আমাদের দিয়ে ওর সাথে আমরা এখন কিন্তু রওনা হব যে কৈলাসের জায়গা মানে ভগবান মহাদেবের জায়গা সেই ঊনকোটি ধাম। চলুন আপনাদের গিয়ে দেখাবো। আর পান্তু কিছু বলো। অনেকদিন ধরে বলছিল যে কিছু সময় দেওয়ার জন্য, আমি ডিউটির জন্য পারছিলাম না, করতে পারছিলাম না, তো আজ একটু সময় পেয়েছি, ওকে সেই টাইমটা দেওয়ার চেষ্টা করছি। আগরতলা থেকে এসছে, এত দূর থেকে এসছে আমার বন্ধু। ছোটবেলার একসাথে খেলাধুলা, একসাথে পড়াশোনা, হোস্টেলে থাকতাম, মানে ফ্যামিলি মেম্বার আমার। সকাল থেকে রাত অব্দি মানে 4 বছর একসাথেই ছিলাম, মানে
সারাদিন রাত্রে। আজকে ওকে টাইম দিতে পেরেছি, সেই জন্য আমি অনেক খুশি। আচ্ছা, তো চলো আর দেরি না করে আমরা এখন ঘুরতে সময় 12টা বেজে গেছে, তো আর দেরি না করে আমরা এখন যে মানে ঊনকোটির উদ্দেশ্যে কিন্তু রওনা দেব। আর ঊনকোটি এই যে কৈলাসহর বাজার আছে, এই বাজার থেকে মোটামুটি 7 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমরা এখন যাচ্ছি এই যে পান্তু বাইক নিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি, চলুন। আর এই যে এখান থেকে ঊনকোটি এই যে 6 কিলোমিটার, ধর্মনগর 25 আর কুর্তি 36। এই যে এই হচ্ছে মেন রুট, একদম একটা মানে মনোরম পরিবেশের মধ্যে কিন্তু সুন্দর একটা মেন রুট। এই যে মেন রুট থেকে আমরা বাঁদিকের যে এই রাস্তাটায় কিন্তু ঢুকে যাচ্ছি। এই যে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি, এই জায়গা হলো পার্কিং প্লেস। আর এখানে কিন্তু বাঁদিকে এরকম অনেক ছোট ছোট দোকান আছে। আর এই দিকে এখন আমরা উঠবো যে ঊনকোটির যে মেইন যে স্পটটা, ওইখানে যাওয়ার। চলুন, তো এই হচ্ছে সেই জায়গা, যে জায়গায় নানান কাহিনী, ত্রিপুরার নানান ইতিহাস লুকিয়ে আছে। চলুন গিয়ে ভিতরে ঢুকে আপনাদের পুরো ডিটেলস পুরো দেখাচ্ছি। আর এই হচ্ছে গেট, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এই যে এই হচ্ছে ঢুকে সে জায়গা। আর আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই ঊনকোটিতে ঢুকতে কিন্তু কোনো টিকিটের প্রয়োজন হয় না বা টিকিট লাগে না। শুধু গেটের সামনে আপনাদের নাম এন্ট্রি করে, নাম ফোন নাম্বার এন্ট্রি করে তারপরে কিন্তু মানে ভিতরে ঢুকতে পারবেন। এই যে ঊনকোটির যে বিভিন্ন ভাস্কর্যের সেই ডিটেলস কিন্তু। আর আপনাদের দেখাবো এই হচ্ছে সেই ঊনকোটির সেই বিশেষত্ব কি, সেই মূর্তি দেখুন, পাহাড়ের বুকে এই যে খোদাই করে বানানো সেই মূর্তি, কি দারুণ দৃশ্য দেখুন। এই হচ্ছে সেই আইকনিক সেই মূর্তি দেখুন, পাহাড়ের বুকে খোদাই করা, দারুণ দারুণ। এদিক দিয়ে আমরা নামলাম, নেমে কিন্তু প্রথমেই পড়বে এই মূর্তিটা। এই যে চলুন আবার নিচের দিকে নামি, দেখুন এই জায়গা থেকে আপনার দৃশ্যটা দেখুন। এই যে সিঁড়ি দেখুন, যে ইট দিয়ে তৈরি করা কিন্তু বহু প্রাচীন সেই সিঁড়ি, সত্যি মানে দারুণ। আপনারা এখানে আসতে হবে, আসলে আপনারা বুঝবেন সত্যি একদম চারিদিকে সেই প্রাচীনত্বের ছোঁয়া, ত্রিপুরার ঐতিহ্য, ত্রিপুরার ইতিহাস এবং নানান যে দেবদেবীর সেই ইতিহাস কিন্তু লুকিয়ে আছে এই ঊনকোটির এই পাহাড়ের মধ্যে। আপনারা যখন আসবেন, যারা আসেননি অবশ্যই এসে একবার ঊনকোটি ঘুরে যাবেন, সত্যি অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা অনুভূতি আপনারা লক্ষ্য করতে পারবেন। এই যে এদিকে দেখুন, বিশাল আকৃতির কিন্তু পাথর এই যে পড়ে আছে, আর এর মাঝখান দিয়ে জলের যে প্রবাহ তা কিন্তু ক্রমশ বয়ে যাচ্ছে। এই যে, আর এই যে এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা কিন্তু এই যে আপনার জলপ্রবাহটা, এই যে ছোটো একটা ওয়াটারফল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মানে প্রতিনিয়ত কিন্তু পড়তে থাকে কিন্তু উপর থেকে, প্রতিনিয়ত পড়তে থাকে, একদম পরিষ্কার এবং ঠান্ডা সেই জল। এই যে হচ্ছে সেই পাথর, ছুঁয়ে দেখার অনুভূতিটাই আলাদা সত্যি। এই যে আপনারা এখানে মানে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মানে যে মূল যে মূর্তি আছে, সেই মূর্তির কিন্তু চূড়া বা মূর্তির যে অংশবিশেষ, এগুলো কিন্তু বিভিন্ন সময়ের কালে আস্তে আস্তে কিন্তু মানে ভেঙে পড়ে গেছে, মানে পরে কিন্তু এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এসব কিন্তু সব কিন্তু যে মূর্তির যে অংশবিশেষ এই যে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির কিন্তু একটা নন্দী, এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন নন্দীর যে মাথাটা, আর এদিকে আছে উপরে আছে কিন্তু নন্দীর যে শরীরের অংশটা যে ভেঙে এখানে পড়ে গেছে। দেখুন বিশাল আকৃতির কিন্তু এই পাহাড়। আর এই যে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নন্দী মহারাজ এর একটা যে বিগ্রহ, এই যে
এ হলো মাথার দিকটা আর এ হলো শরীরের দিকটা। আপনাদের এই যে পবিত্র সময় সেই জল, যে জল কিন্তু পাহাড় চুয়ে কিন্তু এই নিচে পড়ছে অনবরত যুগের পর যুগ, সেই কিন্তু জল আপনাদের মানে ছুঁয়ে দেখাবো বা কাছে গিয়ে দেখাবো। এই যে একদম প্রচণ্ড কিন্তু ঠান্ডা জল, এই দেখতে পাচ্ছেন। হর হর মহাদেব। সত্যি দেখুন, এই যে পাথরগুলা ছুঁয়ে দেখার কিন্তু সত্যি সৌভাগ্য আমার হয়েছে, সত্যি খুব ভালো লাগছে। কিন্তু এই যে সেই পাহাড় এবং এখান দিয়ে কিন্তু ঝর্ণা কিন্তু পড়ছে চুয়ে চুয়ে, দেখুন খুব সুন্দর। হর হর মহাদেব। এই যে মাথায় সমৃদ্ধ সম জল এবং বাবা যে ভোলা মহেশ্বরের সে আশীর্বাদ নিতে পেরে সত্যি নিজেকে ভাগ্যবান মনে করছি। আসবেন, আসলে আপনারা বুঝতে পারবেন এখানকার যে ফিলিংস, এখানকার অনুভূতি। তারপর এই যে এই জল পড়ছে, জলের এই পাশে কিন্তু আছে বাবা এই যে ভোলা মহেশ্বরের সেই যে স্থান। দেখুন বিভিন্ন দেবদেবীর যে এই মালা এবং ত্রিশূল এখানে আছে। আর মানুষ কিন্তু, ভক্তরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন মোমবাতি ধূপকাঠি কিন্তু জ্বালিয়ে মানে গেছে। সত্যি এই জায়গাটা কিন্তু একটা অনবদ্য, একটা খুবই একটা প্রাচীন এই জায়গা। এখানে কিন্তু অনেকে দান দক্ষিণাও করে গেছেন। সত্যি বাবা এই ভোলা মহেশ্বরের এই স্থান সত্যি আপনারা আসলে বুঝতে পারবেন। আর এইদিকেও আরেকটা আছে নন্দী মহারাজের এই যে পাথরে খোদাই করা সেই বিগ্রহ। আর এই দেখুন, আর এখন কিন্তু শ্রাবণ মাস হওয়ায় প্রচুর কিন্তু মানে ভক্তরা আসেন, এসে এখানে কিন্তু বাবাকে দর্শন করেন। এই যে দেখতে পাচ্ছেন ভার রাখা আছে, খুব সুন্দর, খুব সুন্দর। আর আরও একটা মূর্তি। আমরা এখন এদিক দিয়ে উঠবো, উঠে উপর দিকে যাব। আর এই শ্রাবণ মাসে কিন্তু বাবা এই ভোলা মহেশ্বরের এই পবিত্র স্থানে প্রচুর ভক্ত সমাগম হয় কিন্তু সোমবারে। আরও একটা বিষয়, শুধু আপনাদের যদি আমিই বলে দিই সব কিছু তাহলে তো হবে না, কারণ এখানকার যে লোকাল বলতে কি মানে কুমারঘাট, কৈলাসহর মানে একই জায়গায় আমরা বলতে পারি। তো আমার যে মানে বন্ধু আছে মানে পান্তু, আর একটু ইনফরমেশন দেবে আপনাদের মানে এই জায়গাটা সম্পর্কে। মানে এই জায়গাটা জানি মানে মেলা কখন হয়? মেলা পৌষ সংক্রান্তির সময়, যেটা আমরা মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি বলে। হ্যাঁ, ওই সময় একটা এখানে মেলা হয়, অনেক বড় মেলা হয়, অনেক দূর থেকে লোক আসে, দূর দূরান্ত। হ্যাঁ, তো এই যে এই জায়গাটা, হ্যাঁ, এখানে একটা সিঁড়ি বানানো হয়, আমরা যেটা মানে নর্মাল ভাষায় মই বলি, বানানো হয়। উপরে একটা কুণ্ড, বড় একটা জলের কুণ্ড আছে, ওইখানে স্নান করতে যায় লোক শুদ্ধ হওয়ার জন্য। আচ্ছা, শুধুমাত্র মানে পৌষ সংক্রান্তির সময় হয়, যেটা আমরা মকর সংক্রান্তি বলি, ওই সময় হয়। আচ্ছা আচ্ছা। এই দেখুন মানুষের সেই ভক্তি, বিভিন্ন কিন্তু মানে মানুষ কিন্তু রোজ বিভিন্ন পুজো পার্বণ করে থাকেন এই জায়গায়। এই যে বিভিন্ন কিন্তু মূর্তির কিন্তু ধ্বংসাবশেষ এই যে নিচে পড়ে আছে, বহু বছর পুরানো, এগুলা হাজারো হাজার বছর পুরানো কিন্তু এই স্থাপত্য। এই যে পাথর দিয়ে বাঁধানো কিন্তু এই সিঁড়ি, আমরা এখন উপর দিকে যাব। এই দেখুন এইখান থেকে সেই দৃশ্যটা, এই নিচ থেকে আমরা উঠলাম শুধুমাত্র মানে মহাদেবের নাম করতে করতে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই যে আমরা এদিক দিয়ে উঠলাম, উঠে প্রথমেই এই যে একটা মূর্তি, এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির। হর হর মহাদেব। এই যে লো ব্রহ্মা বিষ্ণু এবং যে মহেশ্বরের সে মূর্তি। আর এই যে এখান থেকে আপনারা এই হাতে দেওয়ার যে ধাগাও নিতে পারবেন। এই যে হাতে আপনারা কিন্তু বেঁধে দেবেন। আমরা এখন দর্শন শেষ, এখন কিন্তু এইদিকে আবার উঠবো। চলো, এই যে আর উপরে হলো এই যে প্রতিমা সংগ্রহণ স্থান। চলো, প্রায় কিন্তু 1000-এরও
উপর কিন্তু সিঁড়ি আছে এই ঊনকোটিতে, 1000-এরও বেশি। তো বাবার নাম নিয়ে এই যে উঠছে উপরের দিকে। আমরা জানি যে নেপালের তিব্বতে আছে সেই আমাদের কৈলাস, আর আমাদের নর্থ ইস্ট বা ত্রিপুরার এই পবিত্র স্থান, এই কৈলাস ধাম কিন্তু এটাই কিন্তু সেই কৈলাস যেখানে ভগবান শিবের নানান ইতিহাস, নানান কাহিনী কিন্তু কথিত আছে। আর এই কৈলাস ধামের নামেই কিন্তু করা হয়েছে এই কৈলাস শহর, মানে কৈলাসের শহর। যার উঠতে পারছে না, এই যে উঠে কিন্তু এই যে এইদিকে আছে আরো কিন্তু দেবদেবীর মূর্তি, নানান এই যে বিগ্রহ। এই যে নিচে আমরা এখন উঠলাম, এই যে নিচে সেই স্থান, মানে যেখান থেকে কোনো উপরে উঠলাম, মহাদেবের সেই স্থান ঊনকোটির এই বাবা ভোলা মহেশ্বরের সেই স্থান কি এতই সোজা উপরে ওঠা? অনেক কষ্টের ফলেই আমরা যেমন কেদারনাথে উঠি বা বিভিন্ন যে পাহাড়ে চড়ি বা ভোলা বাবার যে বিভিন্ন মন্দির সমূহে আমরা যাই, সেই রকম কিন্তু পরিশ্রমী করতে হবে এই ঊনকোটির এই ভোলা বাবার স্থান দেখার জন্য। এই যে আরও সিঁড়ি আছে, শুধু উপরে আরও মন্দির আছে, আপনাদের দেখাচ্ছি। এই যে ইয়ে হচ্ছে সেই স্থান। দেখুন বিশাল আকৃতির একটা বট গাছ, বহু প্রাচীন বিশাল বিশাল বট গাছ একটা। প্রথমে ঢুকেই আমরা এই জায়গায় চলে আসলাম। যে এখানে কিন্তু বিভিন্ন দেবদেবীর সে পাথরে খোদাই করা প্রতিমা। ভক্তি, বিশ্বাস আর ঐতিহ্য এইখানে এসে কিন্তু মিলেমিশে একাকার হয়ে যায়। এই ঊনকোটিতে বাবা ভোলানাথের এই ধামে কিন্তু আসলে সত্যি আপনার মন জুড়ে যাবে এখানে, এবং এখানকার যে স্নিগ্ধতা, এখানকার যে শীতল বাতাস এবং এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সত্যি আপনাকে মানে টানবে। তো আমরা এখন চলে এসেছি আরও একটা জায়গায়, যেখানে কিন্তু বিষ্ণু ভগবানের সেই চরণ বা পাদুকা আপনারা যে দেখতে পাচ্ছেন। আর এখানকার যে পুরোহিত আছে, পুরোহিতের সাথে আমরা একটু কথা বলে নেব। আপনার নাম? রাজু দেববর্মা। তো এই জায়গাটার মানে একটু বিশেষত্ব বা মানে কি সত্যযুগে সৃষ্টি হয়েছে এইগুলা। আগে ওই আমরা সত্যযুগে যখন সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার পরে এখন আমরা ত্রিপুরার মহারাজ তখন তো আগে দেখিয়ে গেছে এইগুলা, বুঝলেন? এগুলা কেউ তৈরি করছে না, এখন কীরকম সৃষ্টি হয়েছে তো কেউ জানে না। বহু বছর আগে, এগুলো বছর আগে সৃষ্টি হয়েছে, সত্যযুগে তো এটা সৃষ্টি হওয়া, বুঝলেন? এখন কলিযুগে কেমনে জানে, বুঝলেন? এইগুলা। আর এখানে মানে কেমন ভক্ত সমাগম, মানে কেমন হয়? হয় এখন যেরকম আছে এইরকম হচ্ছে, আছে রোজ হইতেছে। আমাদের এই যে ঊনকোটির এই জায়গা থেকে ভিউটা আপনাদের দেখাচ্ছি। এই জায়গায় মানে যাওয়া অ্যালাউ নয়, তো তবু আমি পারমিশন নিয়ে অল্প একটু আপনাদের শুধু দেখানোর জন্য এই ভিউ পয়েন্টটা দেখুন। এই যে পাথর, এই জায়গা থেকে দেখুন সেই ভিউ। এই যে আমরা এদিক দিয়ে আসলাম, খুব সুন্দর কিন্তু প্রকৃতির এই ভিউ। এই যে এটি কিন্তু পাহাড়ের সেই পাথর, আর নিচে দেখুন সে দেখা যাচ্ছে। হচ্ছে যে বাবা গড়িয়া আশ্রম। এখানে প্রাচীন একটা বিশাল আকৃতির কিন্তু বট গাছ, সেই বটগাছের এই যে নিচেই বাবা গড়িয়ার সেই আশ্রম।
মানে আমরা জানি যে মানে কৈলাস তো সবাই যেতে পারবেন না, কিন্তু এই ভোলা মহেশ্বরের বা বাবা ভোলানাথের যে এই কৈলাস ধাম, সেখানে কিন্তু অবশ্যই আপনারা এসে মানে ঘুরে যেতে পারবেন। আমি মনে করি যে একই আপনাদের মানে পূর্ণ লাভ হবে। আর আমরা এখন কথা বলে নেব এখানকার একজন পুরোহিতের সাথে। তো বাবা, আপনার নাম? আমার নাম শুক্রযোগ। আচ্ছা আচ্ছা। তো এই মানে ঊনকোটির যে মানে অলৌকিক বিভিন্ন কাহিনী বা যে অলৌকিক যে স্থান মানে বলে পরিচিত, এই মানে ঊনকোটি সম্পর্কে আপনি একটু কিছু একটা বলুন। এটা তো বাবা আপনারা শুনিয়েছে, এটা তো ঊনকোটি না, তো আসল নাম হচ্ছে কৈলাস পর্বত। এই নামই কৈলাস হয়েছে। হ্যাঁ, আচ্ছা কিভাবে ঊনকোটি নাম হয়ে রয়েছে, 1949 সাল 15 অক্টোবরতে আমাদের ত্রিপুরা মহারানী কাঞ্চন প্রভা দেবী ভারতবর্ষের অন্তর্ভুক্ত দেওয়ার সময়, সে সময় স্বরাষ্ট্র দপ্তর মন্ত্রী আসলে বল্লভভাই পাটিল। ভারত অন্তর্ভুক্ত দেওয়ার পরে 1951 সালে কেন্দ্র সরকার ত্রিপুরাতে মধ্যে 10টি মহকুমা শাসক ভাগ করবার সময় ওই এখানে নামটা কাজে লইয়া গিয়া কৈলাসহর দিল। হ্যাঁ, কৈলাসহর বাজারের নাম আগের রাজরাজার আমলের নাম ছিল তাম্বুনগর, এরপরে পানিশিকি বাজার, এরপরে 1951 সালে কেন্দ্র সরকার আইয়া 10টি মহকুমা শাসক ভাগ করবার সময় এখানে নামটা কাজে লইয়া গিয়া কৈলাসহর দিল। এখানে নাম ব্যাক করে দিয়ে গেল অঙ্কুর দেবতা। অঙ্কুর অর্থ হচ্ছে আমরা লেখাপড়া শাস্ত্র গাছের বেশি উৎপত্তি রেখে অঙ্কুর, আমরা ধর্মীয় শাস্ত্রে বলে বাবা শিব বাবা যতারে কয় আমরা অঙ্কুর। এইভাবে অঙ্কুরে তোমরা শতকাত 19 দেবতা কয় আর কি। শুনলাম যে 19 মানে 1 কোটি থেকে মানে 1 কম, ওই শতকাত 19 রে অঙ্কুর দেবতারেও 19 কয়। আচ্ছা ওই কামাখ্যা মধ্যে কোটি লিঙ্গ আসলো না, একটা লিঙ্গর নামে কোটি লিঙ্গ। ওই আপনারা দেখা যায় সত্যযুগের ভগীরথ গঙ্গারা যে লইয়া গেছিল, আজকা পর্যন্ত নিজের মধ্যে নিচে কুণ্ড মধ্যে ওই রাবতের দাঁত দাগ দুনোটা রয়ে গেছে। ওই পাহাড়টা গঙ্গা মারে ওই শিবের জটা থেকে লাম্বার সময় ওই পর্বতটা গঙ্গা মারে বাধা দিছিল। ওই সময় ওই রাবতরে ভগীরথ আইনা তপস্যা কইরা যে ওই পাহাড়টা ভাঙ্গা যে লয়ে গেছে, ওই রাবতের দাঁত দাগ নিচে কুণ্ড মধ্যে ওখানে দুনোটা দাঁত রইয়া গেছে দাগ। এটা কেউ লক্ষ্য করে না বাবা, বুঝছেন? এটা হচ্ছে অরিজিনাল কৈলাস পর্বত, শিব শিখর। এটা হচ্ছে বিশ্বের মহাতীর্থ। হেই না বাবা, আসল নাম হচ্ছে এটা হচ্ছে কৈলাস পর্বত। এই না যার নামে মানে কৈলাস শহর নামটা হয়েছে। শিবের স্থান, এটা হচ্ছে ভগবানের বাসস্থান। এখান থেকে ওই হিমালয় পর্বত ব্রহ্মাপুত্রী প্রজাপতি দক্ষরাজা মেয়ে পার্বতীরা যাইয়া বিয়া কইরা আবার এখানে ফিরে আইয়া থাকে বাবা। ওই সত্য যুগের ইট পাতলা পাতলা আপনারা লাল লাল যে ইট যে দেখছিলেন না, এটা পাতলা পাতলা ইট, চার কিনা ইট মানে সিঁড়ির মতো পাতলা পাতলা ইট, এটা নাম্বারিও নাই। এখানে অরিজিনাল সেই পার্বতী মন্দির আসলে। হ্যাঁ, আগে হ্যাঁ, এখান থেকে যাইয়া যায় ওই মহাদেব বাবা ওই উপরে যাইয়া তপস্যা কইরা থাকে। হ্যাঁ, তো এন 7টা কুণ্ড আছে বাবা। কি লেগে 7টা কুণ্ড হইল? আপনারা কই ত্রেতা, হ্যাঁ, আমরা কই দাপট। আপনারা গনে সত্য, ত্রেতা, দাপট, কলি কই নানি বাবা। আমরা ধর্মের শাস্ত্রে বলে সত্য হয়েছে 1, দ্বাপর হয়েছে 2, ত্রেতা হয়েছে 3, চতুর্থ হয়েছে কলি। আমরা এইভাবে গনে বাবা। হ্যাঁ, এখানে নিচের মধ্যে 3টা গণেশ আছে। হ্যাঁ, এই গণেশের পায়ের তলের মধ্যে কপিলমুনি তপস্যা করছিল। হ্যাঁ, ওইটা হচ্ছে কপিলমুনি কুণ্ড। এর উপরে 3টা গণেশের মাথার উপর মধ্যে একটা গর্ত আছে, ভগীরথ বয়া বয়া যে তপস্যা করছিল, ওইটা হচ্ছে ভগীরথ কুণ্ড। হ্যাঁ, এরপরে উপরে হচ্ছে প্রজাকুণ্ড। ওই প্রজাকুণ্ড মধ্যে আমরা স্নান করে। এর উপরের মধ্যে ওই মাঝখানে, এগুলোর মাঝখানে পাহাড়টা মাঝখানে দিয়া যে জল যায়, এর উপরে সীতা যে স্নান করছিল সীতাকুণ্ড। এখানের মধ্যে 1897 মধ্যে ত্রিপুরাতে ভূমিকম্প আইবার সময় এই দেবাগনরা বাঙ্গা মূর্তিটা বাঙ্গা গেছিল বাবু, বুঝতেনি? ওই সীতাকুণ্ডের মধ্যে এখন বড় পাথর মূর্তি পয়রা রয়েছে। এইভাবে এটা ওই জল লইবার লাগে ওই মেলা সময় হলে চোকাম বানাইয়া দিয়ে উঠা যায় জল লইবার। হ্যাঁ, এর উপরে হচ্ছে রামকুণ্ড, এর উপরে হচ্ছে লক্ষণকুণ্ড। এই লক্ষণকুণ্ডটা আমি সকাল সন্ধ্যা আগে সকাল সন্ধ্যা পূজা করতে, অন্তত সকালে একবার পূজা করি। এইভাবে এখানে আমি স্নান করি আজকা পর্যন্ত, এখানেই স্নান করি আমি। আজকা 11 বছর পার হয়ে গেছে, আমি এখানেই স্নান করে আমি পূজা করে। এই হচ্ছে সেই 19 বা কৈলাস ধাম, যেখানে আসলে কিন্তু কৈলাস পর্বত দর্শন করার সমতুল্য পূর্ণ লাভ হবে আমার মনে হয়। আর কথিত আছে বাবা ভোলা মহেশ্বর বা মহাদেব কাশী যাওয়ার সময় প্রচুর দেবদেবী নিয়ে রওনা হন। তখন এই স্থানে এসেই, এই জায়গায় এসেই বাবা মহাদেব মানে বিশ্রাম নেন। তারপর মহাদেব সকল দেবদেবীদের বলেছিল যে পরের দিন সকালবেলা মানে সন্ধ্যা হয়ে যাওয়ায় এই রাত্রেবেলা এখানে বিশ্রাম করবেন, আর তারপর দিন মানে সকালবেলা সূর্য উদয়ের আগেই যাতে সবাই মানে ঘুম থেকে উঠে যায়, তারপর আবার সময় মিলে কাশীর উদ্দেশ্যে রওনা দিবে।
তখন সূর্য উদয় হয়ে গেছে, কিন্তু দেবদেবীরা মানে অক্লান্ত পরিশ্রমের পর আর ঘুম মানে ভাঙতে পারেনি, ওরা কিন্তু ঘুমিয়ে থাকে। মহাদেব উঠে দেখে যে সমস্ত দেবদেবীরা মানে ঘুমিয়ে আছে। পর মহাদেব মানে অভিশাপ দেয় যে ওরা এখানে পাথর হিসেবেই থেকে যাবে এই জায়গায়। তখন থেকেই কিন্তু এই 1 কোটি থেকে মানে 1 কম দেবদেবীরা কিন্তু এই জায়গায় বিভিন্ন পাথর রূপে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে আছে। তো এই রকম কাহিনী কিন্তু এই জায়গায় লুকিয়ে আছে। আরও নানান কাহিনী, যারা যে কাহিনীগুলা আমাদের অজানা, আমাদের সকলের অজানা, এই সমস্ত কাহিনী কিন্তু লুকিয়ে আছে। আর যে এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে কিন্তু হনুমানজির যে গদা, এই যে নামছে। আমরা কিন্তু এই রাস্তা দিয়ে উঠলাম, এখন আমরা এদিকে যাব। এই যে আবারও সেই পাহাড়ি সে পাথর বাঁধানো সে পথ দিয়ে আবার ছুটলাম। এই যে নিচে দেখা যাচ্ছে, নিচেও কিন্তু এই যে জল কিন্তু পড়ছে অনবরত। এই দেখুন এই জায়গার দৃশ্যটা একবার দেখুন, সত্যি মনোমুগ্ধকর এক দৃশ্য। এই দেখুন, এই যে বাবা গণেশের, সিদ্ধদাতা গণেশের সেই মূর্তি, আর এই পাশ দিয়ে কিন্তু এই যে ঝর্ণার কিন্তু জল পড়ছে। এই যে তিনটি কিন্তু মূর্তি, এই যে 1, 2 এবং 3টা, যে বাবা গণেশের কিন্তু 3টি বিগ্রহ বা পাথরের খোদাই করা সেই মূর্তি। দেখুন অপরূপ দৃশ্য। এই দেখুন, এই হচ্ছে সেই জায়গা। এই যে উপর থেকে পড়ছে জল, তারপর জলটা এসে কিন্তু আবার এই নিচ দিয়ে পড়ছে। দেখুন এই যে তিনটি কিন্তু গণেশের যে মূর্তি। আর উপরে আমরা এই দিক দিয়ে নামলাম, নেমে নিচে দিয়ে আসলাম। এই যে খুব সুন্দর একটা দৃশ্য, আপনারা আসলে কিন্তু অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। আর এই যে এদিকে হলো এই চতুর্মুখ লিঙ্গ, এই যে এখানে একটা যে শিবলিঙ্গ, এখানে চারিদিকে কিন্তু সে প্রদক্ষিণ করতে হয়। এই যে চতুর্মুখ শিবলিঙ্গ, ছোট ছোট শিবলিঙ্গ আকৃতির সেই পাথর। এই যে এইদিকে আরেকটা কিন্তু দেবীর মূর্তি আছে। আমরা এখন সময়ের অভাবে যেতে পারবো না, আমরা এখন এই যে উপর দিয়ে গিয়ে আবার কিন্তু গেটের সামনে চলে যাবো, কারণ আমরা আবার কিন্তু যে কৈলাসহর যে বালাজি মন্দির, সে বালাজি মন্দিরে আবার যাব, বালাজি মন্দির দর্শন করবো এবং আপনাদের দেখাবো। তার জন্য কিন্তু আরেকটা যে স্পট আরেকটু যেতে হবে সামনের দিকে, যে রাস্তাটা দেখালাম এদিক দিয়ে যেতে হবে। 1000-এরও বেশি কিন্তু সিঁড়ি, সত্যি একমাত্র ভোলা বাবার নাম নিয়ে কিন্তু সবাই আমরা উপর দিকে উঠছি। এক হলো সেই গরম, আজকে তবু একটু রোদ্রে একটু মানে কম আছে, সূর্য দেবতা রক্তচক্ষু সেটাই আজকে একটু কমই দেখিয়েছে নাকি, তবুও কিন্তু প্রচন্ড গরম লাগছে। আপনারা আসতে পারেন এরকম মানে বর্ষায়, আপনারা আসতে পারেন যখন পিকনিক যে মৌসুম হয়, ডিসেম্বর জানুয়ারি, ওই সময় তো প্রচন্ড ভিড় হয় বা প্রচুর দর্শনার্থীরা আসে দেখতে। এই যে এদিকে গিয়ে এই যে গণেশের মূর্তিটা আপনারা কিন্তু দেখতে পারবেন। ভালো আয়ো, এই যে পি উঠতে পারছে না, সত্যি এত সিঁড়ি। তো এই হচ্ছে কৈলাস পর্বত বা বাবা ভোলা মহেশ্বরের স্থান, যে কৈলাসের নামেই কিন্তু অবস্থিত এই ঊনকোটি জেলার কৈলাস শহরের এই স্থান। সত্যি দারুণ, না আসলে আমি বুঝতে পারতাম না। সত্যি এখানে আসতে হবে, আসলে আপনারা বুঝবেন এই জায়গার মাহাত্ম্য বা এই স্থানের যে দেবদেবীর এই প্রতিমাকে যে ছুঁয়ে দেখার সেই আনন্দ, সেই উপভোগ আপনারা করতে পারবেন। তো পান্তু তো এখানকারই, পান্তু আগে এসছে, আমি প্রথমবার এসছি এবার। তো পান্তু তুই কতবার এসছিস বল? মোটামুটি মানে অনেকবার এসছে। তো মানে তোর কেমন লাগে এই জায়গাটা বলে? আমার খুব ভালো লাগে, হ্যাঁ মানে যতবার আসি আরো আসতে ইচ্ছে হয়। মানে সত্যি একটা ভোলা মহেশ্বরের যে একটা বাবার একটা জায়গা, সেই জিনিসটা টানে নাকি মন থেকে। বাবার একটা সত্যি আলাদা একটা জিনিস আছে, একটা টান আছে, ওই টানিয়ে কিন্তু ভক্তরা এই জায়গায় কিন্তু ছুটে আসে। আর মেলাতে যখন পৌষ সংক্রান্তির সময় মেলা হয়, মকর সংক্রান্তি যখন মেলা হয়, অবশ্যই আসবেন আপনারা, এসে ঘুরে যাবেন। তখন প্রচন্ড ভিড় হয়, আরো মেলা বসে বাইরে প্রচন্ড ভিড় হয়, আসতে পারেন। আর টিকিটও আপনার ঢুকতে বললাম যে কোনো টিকিটের কোনো মানে বাধ্যবাধকতা নেই, টিকিট লাগে না, শুধু জাস্ট আপনার নামটা এন্ট্রি করে তারপর ঢুকে যাবেন। এই দেখুন এই জায়গার দৃশ্য, এই যে দিক দিয়ে আমরা এই যে উপরে যে চূড়াটা দেখতে পাচ্ছেন, এখানে উঠেছিলাম।
এই যে এখানে উঠেছিলাম আমরা উপরে, এখন আমরা উপর দিকে উঠে যাব। তো এই ছিল সেই ভিডিও আজকের। তারপর আমরা এখন যাব তিরুপতি মন্দিরে। তিরুপতি মন্দিরে গিয়ে লাস্ট আমরা আপনাদের দেখাচ্ছি সেই মন্দিরটা। আর বৃষ্টির ভাবও আছে, দেখি যদি বৃষ্টি না নামে তো ভোলা বাবার উপর বিশ্বাস আছে, বৃষ্টি যদি না আসে অবশ্যই আমরা গিয়ে মানে পৌঁছে যাবো তাড়াতাড়ি। চলুন সঙ্গে থাকুন। তার পরের পর্বে আপনাদের দেখাবো ত্রিপুরার সর্ববৃহৎ এবং একমাত্র তিরুপতি মন্দির, যা অবস্থিত কৈলাস শহরে। পরবর্তী ভিডিও দেখতে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। হর হর মহাদেব, সবাই ভালো থাকবেন।